শোন, বিয়ের আগে আমি তোকে মারছি, বকছি, তোকে অনেক কষ্ট দিছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করে দিয়ে চল দুজনে ভালোভাবে সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চড় মারছেন, শুধু শুধু অপমান করছেন। আপনার কারণে আমি আরেকজনের কাছে অপমানিত হয়েছি। জানি তোরে আমি কষ্ট দিয়েছি, তাও প্লিজ তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন এখান থেকে চলে যান। নিলয় ভাই বলছে আপনি খুব নিলয় ভাইকে জ্বালাইছেন, সেজন্য আপনাকে বিয়ে করে নাই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না। ভালো না লাগতেই পারে, সেই জন্য চলে যেতে বলিস কেন? হুম, আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না। আমি আর তোকে কষ্ট দিব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। সুবর্ণা কাছে এসে আমার হাত ধরলো। সুবর্ণা বলল, সাকিব, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি উঠে ঘর থেকে বের হব, তখনই সুবর্ণা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানেই যাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। সাকিব। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতেছি, সুবর্ণার সাথে যা করছি তা কি ঠিক করতেছি? অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না বলে, না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাইজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞেস করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারলো? সুবর্ণার বয়স বেশি, অবশ্য সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসেবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু সুবর্ণাকে কেন জানি আমার মন মেনে নিতে পারছে না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সে কি আসলেই অনেক জ্বালাতন করে? সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি সুবর্ণা কি সেভাবে চলবে? আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললেই কি সে ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা মা আমার উপর এত বড় একটা বোঝা দিয়ে দিল? আচ্ছা, সুবর্ণা চলে গেলে কি সব আবার আগের মতো হবে? আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এসব কি ভাবছি আমি? যতই হোক সুবর্ণা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই সুবর্ণার একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে জানতো আমাকে বললে আমি রাজি হব না। তাহলে কি সুবর্ণা কোনো উদ্দেশ্য নিয়ে আসলো? নিলয় ভাই বলল সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়। সে বলল ওই দিন আমি তাকে বকছি, সেজন্য সে আমাকে শান্তি দিবে, সেজন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটা কি? তাকে কিস করতে হবে, তাহলে আমাকে মাফ করে দিবে। খুবই হাস্যকর। পরে আমার কাছে মাফ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো, দেখি স্বামী কল করছে। স্বামী বলল, দোস্ত, কই তুই? বাড়ির আশেপাশেই আছি। কিরে, বাসরাত কেমন কাটলো? শালা, তোরা বেইমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিছস। তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পারি না? দোস্ত, আমি কিছু জানতাম না। তোর মা গতকাল ফোন দিয়ে এসব বলেছে। আমার কি কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু। সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। ধুর হালা, এই বলে ফোন কেটে দিলাম। কি করা যায়? দেখি সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম ধুর, সে আমার কে যে তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণা মার সাথে রান্না করতেছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। হুম। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরছে, তাই ঘুমিয়ে গেলাম। কারো শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এ কোন জ্বালায় পড়লাম।
আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভাবছি ইচ্ছা করে করছে নাকি ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলেছিল মাঠে যেতে, যাই একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলে উঠল, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়েই গেল। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন, আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বললাম, আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক। ছাড়েন বলছি। না, ছাড়বো না, ছাড়বো না, আমাকে জড়িয়ে ধর। ধুর। এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি? আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পর এগুলো করে, কিন্তু আমার কেন জানি তাকে ভালো লাগে না। মনে চায় তার থেকে দূরে দূরে থাকতাম। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যাকে দেখি সুবর্ণার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। দেখি সুবর্ণা নাই। মাকে জিজ্ঞেস করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে। ধুর, সেসব ভেবে লাভ নাই। ও যেটা মনে চায় সেটা করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম। দেখি মার সাথে কি যেন করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি, এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করলো। বলল, নে সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনেও ভালো হবি না। এইদিকে আয়, আমি খাইয়ে দেই। আমার সাথে এরকম করতে আইসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সেমাই চামচে নিয়ে ফু দিল, ঠান্ডা করে মুখের কাছে এনে দিল। বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো। আমার হা করায় আশায় দেখলো আমি হা করছি না। তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখি তার চোখের কোণায় পানি। মনে হয় কষ্ট পেয়েছে তাতে আমার কি। সেমাই রেখে এসে বলল, সাকিব, তুই কি আমার উপর রাগ করে আছিস? না, রাগ করে থাকবো কেন? তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাফ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না, প্লিজ আপু আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি তো বউ হিসেবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি। সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি একদিন আমি চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে শুয়ে রইল। আমিও না শোনার ভান করে বই পড়তেছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনি ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল খেতে যেতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে, দেখি সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমনটা করিস না। শুধু আজকের রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্ত না। আমি বিছানা থেকে নামলাম, নেমে বালিশ নিচে দিয়ে শুয়ে রইলাম। সুবর্ণা ওপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে ভাবলাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এই ভেবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকে রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটা পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। সুবর্ণা আমার দিকে ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর একটা পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এইভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমি আর কিচ্ছু চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরেছে আর উপরে কি জানি পরছে, নাম জানি না। আর আমি বরাবরের মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি
সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো। দেখি তার ঠোঁট দুইটা হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছা করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এতটুকুই থাক। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে ওই টাকার চেকটা নিয়ে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন। সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। যেহেতু চেকটা নিয়েছিস সেহেতু টাকাগুলো তুলে এনে দে, আমার আবার ফ্ল্যাটের জন্য জমা দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পরছে, কিন্তু মুখে নেকআপ নাই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে মনে চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিকশায় গিয়ে উঠলাম। রিকশার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতরে প্রবেশ করলাম। সুবর্ণা গিয়ে সুবর্ণার চেয়ারে বসলো, আমাকে বলল চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আইসা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সাকিবের মত না নিয়ে বিয়ে করে নিজের পায়েই কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর সাকিব সুবর্ণার কথা মতো চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপ চেয়ে কুল পাচ্ছে না। কি করলে সাকিব সুবর্ণার কথা মতো চলবে, সুবর্ণার মনের কথা বুঝবে, সুবর্ণার কষ্ট বুঝবে, সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। তার সাথে কথা বললে খালি বলে চলে যেতে। এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। সাকিব কি বোঝে না সুবর্ণার কষ্ট? মনে হয় বোঝে না। বোঝার ভান করে সুবর্ণা নিয়ত করলো সাকিব যতই কষ্ট দিক সাকিবকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানে না। সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএ এসে বলে গেল স্যারের রুমে যেতে, মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবলো আমার একা আবার কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম। শুনেছে বিয়ে হয় নাকি ডিভোর্স হয়ে গেছে, সেসব দেখে লাভ নাই।